আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাধারণ গণিত নবম অধ্যায় বেসিক থেকে আমি শুরু করব। তাহলে এই ক্ষেত্রে এখানে বেসিক থেকে লেখা এখানে বোঝা যাচ্ছে এখানে 3 মানে হলো 3 আর কোণ হলো কোণ আর মিতি হলো পরিমাপ। মিতি মানে যে পরিমাপ, এটা আমরা সেই ছোটবেলা থেকে জানি, যখন জ্যামিতি করছি জ্যামিতির যে মানে ভূমি আর মিতি মানে পরিমাপ, এটা তো অনেক আগে থেকে জানো। তাহলে এই মিতি আর মিতি একই, তার মানে এখানে 3 কোণের পরিমাপ, 3 কোণের পরিমাপ নিয়ে এখানে আলোচনা করা হবে। কিন্তু 3 কোণের পরিমাপ ছাড়া 3টা বাহুর পরিমাপ এখানে হিসাব করা যায়। তো নামকরণটা 3 কোণের পরিমাপ দিয়ে করছে। এখন আমরা এক্ষেত্রে এখানে কয়েকটা জিনিস ক্লিয়ার ধারণা থাকা দরকার। সেটা হলো এই কোণটা, এখানে কোণ, এই কোণটা জ্যামিতিক কোণটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্য হলো জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির বাইরে যেতে পারে না। সর্বনিম্ন হয় 0 ডিগ্রি, সর্বোচ্চ হয় 360 ডিগ্রি জ্যামিতিক কোণ। আর এই ত্রিকোণমিতিক কোণ তোমার -∞ থেকে শুরু করে +∞, এই -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত হতে পারে। এখন ত্রিকোণমিতিক কোণগুলো উৎপন্ন হয় কিভাবে? ত্রিকোণমিতিক কোণগুলো উৎপন্ন হয় হচ্ছে দুইটা রশ্মি বা দুইটা রেখার একটা স্থির রেখা হয় আর একটা আরেকটা ঘোরানো হয়। জিনিসটা এমন, এইখানে হলো স্থির আর এর উপর আরেকটা আছে, সেটা হচ্ছে ঘূর্ণনশীল, মানে এটা ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে এদিকেও ঘুরতে পারে। তাহলে এই উপরেরটা y আর নীল মার্কারটা ox, কালো মার্কারটা oy, একটার উপর আরেকটা আছে। এখন আমি ইচ্ছা করলে y কে এদিকে ঘুরাইতে পারি, এদিকে ঘুরাইতে পারি। তাহলে আমি যদি y কে মনে করে ঘুরাই এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে রাখলাম, তাহলে এখানে এটা আমি কোন দিকে ঘুরাইলাম? এটাকে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলাম না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলাম? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরাইছি না ঘড়ির কাঁটার বিপরীত দিকে? আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে এটা হবে ধনাত্মক কোণ। মানে যদি আমি এই অক্ষটা বা এই রশ্মিটাকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হবে। আর যদি আমি এটা করতাম, এদিকে ঘুরে এখানে নিয়ে রাখতাম, তাহলে এটা হতে হলো ঋণাত্মক কোণ। এখন কথা হলো এটাকে আমি শুধু যেহেতু ঘোরানো যায়, এটাকে আমি শুধু কি এটুকু ঘুরাইতে পারবো নাকি আরো ঘুরাই একদম পুরোটা ঘুরাই এখানে নিয়ে আসতে পারবো? অথবা আমি আরো মন চাইলে এরকম এটাকে ঘুরাই এমনি ঘুরাই পুরো এখানে নিয়ে আসলাম, ox মানে কি পুরো একটা একবার ঘুরে আরো একটু ঘুরাইছি, তার মানে 360 ডিগ্রি, একবার ঘুরলে 360 ডিগ্রি আরো কিছু পরিমাণ গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি 360 ডিগ্রি প্লাস, 360 ডিগ্রির বেশি কোণ আছে এখানে। তাহলে এখানে আমি একবার ঘুরাইতে পারলে 5 বার ঘুরাইতে পারতাম, 10 বার ঘুরাইতে পারতাম। তাহলে এইভাবে কি অসীম কোণ উৎপন্ন হতে পারে, কোনো নির্দিষ্ট সীমা নাই। আবার এটাকে আমি ইচ্ছা করলে অনেকবার ঘুরাই এখানে রাখতে পারতাম, তাহলে এটা ঋণাত্মক কোণ হয়তো অনেক ঋণাত্মক কোণ, তাই জন্য এইভাবে উৎপন্ন হবে আর কি -∞ থেকে +∞। তাহলে জেনারেল ম্যাথের মধ্যে, সাধারণ গণিতের মধ্যে, এই সাধারণ গণিতের মধ্যে তোমার এত ঋণাত্মক কোণ এগুলো লাগবে না, এগুলো আসে না, এগুলোর ব্যবহারও নাই সাধারণ গণিতে, উচ্চতর গণিতে আছে। আর এখানে তোমরা দেখবে 90 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, মানে সূক্ষ্মকোণ নিয়ে হিসাব করছে মূলত, সমকোণ এবং সূক্ষ্মকোণ নিয়ে জেনারেল ম্যাথে। এখন এখানে কিভাবে হিসাবটা করছে, এখানে মানে একদম ত্রিকোণমিতি গুলো আসছে কিভাবে ওটা আমরা একটু দেখাই। এখানে ত্রিকোণমিতি মনে রাখতে হবে তোমার এখানে যে ত্রিকোণমিতির জনক হলো হিপারকাস। সে মনে করো খ্রিস্টপূর্ব 190 অব্দে মনে করো সে জন্মগ্রহণ করেছিল তুরস্কে, বর্তমান তুরস্কে। এখন তার সম্পর্কে যদি জানতে চাও হিপারকাস সম্পর্কে, তাহলে গুগল সার্চ দিলে পেয়ে যাবা, আরো বিস্তারিত জানতে পারবা। এখন আমরা এখানে
একটা AOX কে এখানে স্থির রাখলাম, OY টাকে এদিকে ঘুরাইলাম এই পর্যন্ত। এখানে ধরে নিলাম কতটুকু ঘুরাইছে এটা তো জানো না, এটাকে ধরলাম থিটা পরিমাণ, মানে থিটা ডিগ্রি পরিমাণ ঘুরাইলাম, কিন্তু ডিগ্রি তোমার এখানে দেওয়া লাগবে না, শুধু থিটা দিলেই চলে। থিটা একটা গ্রিক অক্ষর, এরকম থিটার জায়গা তোমার আলফা, বিটা, গামা, ফাই, এগুলো অনেক কিছু ব্যবহার হতে পারে। তোমরা এগুলো যেটাই থাক না কেন ওটাতে কোণই বসে আসলে, বুঝছো? এগুলো যদি ব্যবহার হয় এখানে, তাহলে মনে করবো ওটাতে আসলে কোণ বসাচ্ছে। এখন কোণের মান যে কোনো কিছু হতে পারে, যেহেতু আমরা জানি না কত ডিগ্রি, এই জন্য থিটা মানে একটা চলকের মাধ্যমে দেখাচ্ছি। এখন জেনারেল ম্যাথের মধ্যে দেখবো যে এখানে পুরাটাই একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করছে, পুরাটাই সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন করাই নেব। এর জন্য OY যে কোনো বিন্দু থেকে, OY রশ্মির যে কোনো বিন্দু থেকে এটার উপর একটা লম্ব টানবো। এখানে একটা লম্ব টেনে নিলাম। এখন এটার নামকরণ করবে, মনে করো A বিন্দু থেকে আমি B বিন্দুর উপর লম্ব টানছি। আচ্ছা, তাহলে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, যদি আমি এখান থেকে না নিয়ে আমি এখান থেকে নিই, তাহলে হয়তো বা মনে করো এটা প্রাইম, এটা B প্রাইম, তাহলে মনে হতে পারে আচ্ছা A ও B ত্রিভুজ নিয়ে আমি হিসাব করলে যা আসবে A প্রাইম ও B প্রাইম, এই তিনটা নিয়ে হিসাব করলে কি একই জিনিস আসবে, এরকম একটা চিন্তা ভাবনা অনেকের থাকতে পারে। তাহলে এখানে দেখো তো মনে হতে পারে AB আর A প্রাইম B প্রাইমের মধ্যে, A প্রাইম B প্রাইম একটু বড়, দেখো ঠিক একই ভাবে OA এবং OA প্রাইমের মধ্যে কিন্তু OA প্রাইম একটু বড়, ঠিক একই ভাবে OB থেকে OB প্রাইম একটু বড়। এজন্য তুমি যখন এটাকে বাড়ায় দিছো, এটা কোনো সমস্যা নেই, এটা বৃদ্ধি পেলে সাথে সাথে অতিভুজটা এবং ভূমিটাও বেড়ে যাবে। এজন্য তোমার যেটাই যোগ করো না এটা কোনো সমস্যা না, একটা যোগ করলেই চলে। এখন এইখানে তোমার হিসাবটা কি দেখো, এগুলো আমরা নিলাম না, আমরা এটা শুধু এটুকু নিয়ে হিসাব করি। আমরা যেটাকে কোণ ধরছি এটাকে সূক্ষ্মকোণ ধরছি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে লম্ব বলা হয়, এটা মাথায় রাখবা। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে লম্ব বা বিপরীত বাহু বলা হয়, বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু, যে কোনো একটা নাম থাকলেই তুমি বুঝবা যে এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আর এই যে সমকোণের বিপরীত বাহু যে অতিভুজ, এটা সবাই জানে, ক্লাস 7 থেকে শিখে আসছে যে সমকোণের বিপরীত বাহুটা আমরা অতিভুজ বলা হয়, সবসময় অতিভুজ বলা হয়। আর যেটাকে সূক্ষ্মকোণ ধরছি, এই সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা আছে এই বাহুটাকে বলা হচ্ছে ভূমি। ভূমি, এই ভূমির আর একটা নাম আছে, ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে তোমার এখানে আমরা ব্যবহার করবো শব্দগুলো লম্ব, ভূমি, অতিভুজ, এই বিপরীত বাহু, সন্নিহিত বাহু, এগুলো ব্যবহার করবো না। এগুলো ব্যবহার করলে আমাদের একটু হিসাবের সমস্যা হবে, মানে হিসাব করতে মনে রাখতে ঝামেলা হবে, এজন্য আমরা এগুলো লম্ব ভূমি দেবো। লম্ব ভূমি বেশি পরিচিত এই সন্নিহিত বাহু এবং বিপরীত বাহুর থেকে। এখন দেখো তাহলে এখানে A ও B একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহু, একটা হলো অতিভুজ, আমি সংখ্যা বলি, একটা হলো অতিভুজ, একটা হলো ভূমি, একটা হলো লম্ব। এখন অতিভুজ, ভূমি আর লম্ব এদের নিয়ে যদি আমি অনুপাত তৈরি করতে দেই, অনুপাত মানে কি ভগ্নাংশ তৈরি করতে দেই, তাহলে তুমি কি পাবা দেখো, তুমি যদি অতিভুজ আর ভূমি নিয়ে অনুপাত তৈরি করতে যাও, এটা দিয়ে দুটো অনুপাত তৈরি করা যায়, একটা অতিভুজ উপরে দিবা, একটা ভূমি দিবা নিচে, মানে অতিভুজ বাই ভূমি, এটা একটা অনুপাত হতে পারে। ঠিক একই ভাবে ভূমিটা উপরে রেখে অতিভুজটা হরের মধ্যে, লবের মধ্যে ভূমি, হরের মধ্যে অতিভুজ দিয়েও একটা অনুপাত তৈরি করা যায়, মানে এখানে মোট দুইটা অনুপাত তৈরি করা গেছে এই দুইটা নিয়ে। আচ্ছা ঠিক একই ভাবে তাহলে এই দুইটা নিলে দুইটা অনুপাত তৈরি করতে পারবো। এখানে অতিভুজ বাই লম্ব, আর একটা হতে পারে লম্ব বাই অতিভুজ। এখন তাহলে এখানে দুইটা ঠিক একই ভাবে আমি যদি ভূমি এবং লম্ব নেই, তাহলে এখানে বসবে ভূমি বাই লম্ব, আর একটা হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা আর কোন অনুপাত তৈরি করা যায়? তিনটা বাহু নিয়ে আর কোন অনুপাত তৈরি করা যায় না। এখন খেয়াল করো,
এই যে এখানে মোট কয়টা অনুপাত তৈরি হয়েছে? 6টা। এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের 6টা নাম আছে। সেই 6টা নামই হলো sin cos tan cot sec cosec। এটা আমি লিখে দিব। দেখো তাহলে এখানে 6টা অনুপাত পাওয়া গেছে, 6টা অনুপাতের 6টা নাম আছে। সেই নামগুলো sin cos tan cot sec cosec। আমি সংক্ষিপ্ত রূপ বলছি, এখানে সবগুলো ফুল নেম আছে, ওগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে, বইয়ে দেখে নিও ওগুলো। এখন দেখো তাহলে এখানে আরেকটা কিছু বললেন এই কথাগুলো, যে আমি যেটাকে সূক্ষ্মকোণ ধরবো তার বিপরীত বাহু লম্ব হবে আর তার সাথে বাহু সমমিত হবে। এখন আমি যদি বলি যে এটা হলো সূক্ষ্মকোণ, এমন হতে পারে না এটা সূক্ষ্মকোণ, তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয় তখন কিন্তু এটা লম্ব হয়ে যাবে। এটা যতই ভূমির বরাবর থাক না কেন এটা লম্ব হয়ে যাবে, আর এটা হয়ে যাবে সমমিত বাহু বা ভূমি। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। মানে একটা জিনিস মনে রাখো, অতিভুজ পরিবর্তন হয় না কখনোই, লম্ব এবং ভূমি নির্দিষ্ট না, যে কোনো সময় যে কোনোটা হতে পারে। লম্ব কোণটা ভূমি কোণটা সেটা নির্ভর করবে সম্পূর্ণ কোণের উপর। কোণটাকে তুমি কোণ ধরছো? সূক্ষ্মকোণ। আমরা এই সূক্ষ্মকোণ এটাকে ধরছি থিটা, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। এখন সূক্ষ্মকোণটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই যে 6টা নাম আছে সেই 6টা নাম আমি এখানে লিখে দেখো। এখন দেখো সাইন, সাইন হলো লম্ব বাই অতিভুজ। এখানে একটা কথা আছে, সাইন সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা আমি যদি এভাবে দেই চিত্রটা, এই যে এই চিত্রটার এখানে একটা চিত্র, এখানে আমি চেঞ্জ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা থিটা, এখানে এটা থিটা। আচ্ছা তাহলে এটা লম্ব, এখানে এটা লম্ব, এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, এটা ভূমি। আচ্ছা বলতো এইখানে সাইন মানে লম্ব আর অতিভুজের যে অনুপাত, এখানে লম্ব আর অতিভুজের অনুপাত এক হবে? সোজা কথা, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ দিলে এখানে যে মান পাওয়া যাবে, লম্বকে অতিভুজ দিয়ে ভাগ দিলে এখানে কি একই মান পাওয়া যাবে? কম পাওয়া যাবে। তার মানে এটা আমরা বুঝতেছি যে সব সময় লম্ব আর অতিভুজের অনুপাত একই হয় না, ভিন্নতা থাকে। তাহলে আমি যদি sin সমান লম্ব বাই অতিভুজ লিখি, তার মানে লম্ব বাই অতিভুজ তো পরিবর্তনশীল, এটা এক এক সময় এক একটা আসবে। কিন্তু sin একা, sin নিজে কোনো পরিবর্তনশীল জিনিস না, sin নির্দিষ্ট একটা জিনিসের নাম। তাহলে যেহেতু এটা পরিবর্তনশীল, সেহেতু এখানে আমরা শুধু sin দেব না, এখানে sin থিটা দেব। কেন থিটা দেব? কারণ আমি এটাকে থিটা ধরছি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের জায়গায় থিটা না থেকে যদি এখানে আলফা থাকতো তাহলে আমরা তাহলে sin আলফা দিতাম। এখানে যদি 30 ডিগ্রি থাকতো বা এখানে 60 ডিগ্রি থাকতো তাহলে আমরা sin 60 ডিগ্রি দিতাম কোণ যখন লিখতাম। sin 60 ডিগ্রি বা cot 60 ডিগ্রি এভাবে দিতে পারতাম। তাহলে এইগুলো জিনিস তোমার খেয়াল রাখতে হবে। এই জন্য দেখো এখানে একটা কোণ দেওয়া হয়, মনে রাখবে অনুপাতগুলোর নামের সাথে যেটা দেওয়া হয় ওটা আসলে কোণ। আমি যদি এভাবে দেই sin এই, তাহলে তুমি মনে করবে এই হলো একটা কোণ। তো সূক্ষ্মকোণ বা স্থূলকোণ যে কোনো কিছু হতে পারে, কিন্তু জার্নাল ম্যাথের মধ্যে সূক্ষ্মকোণ। তাহলে এগুলোর নামগুলো দেখো মনে রাখার জন্য, sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি এটা নিয়ে কাজ করতেছি, লম্ব বাই অতিভুজ। আর এটা মনে রাখার জন্য, এটা মনে রাখার জন্য তুমি এটা যে আমাদের ছোটবেলায় শিখেছো সাগরে লবণ অনেক। এখন দেখো এটা সাইন মানে সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন সমান লম্ব বাই অতিভুজ মানে এটা সমান এটা বাই এটা। এটা মাথায় রেখো, মনে রাখার জন্য। এটা শুধু পরীক্ষা কাগজের মধ্যে লিখে রেখো না, এটা শুধুমাত্র মনে রাখার জন্য। তাহলে এক নম্বরে গেল সাইন, দুই নম্বরে হলো cos থিটা। ওই যে দেখো অনুপাতগুলো লিখতেছি, বলো না এগুলোর অনুপাত, যে অনুপাতের বিভিন্ন নাম আছে, ত্রিকোণমিতিক নাম, সে নামগুলো। তাহলে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখবে কিভাবে? কবরে ভূত অনেক।
যদিও এটা মিথ্যা কথা, এটা সাথে কবরের ভূত থাকে না, এটা মনে একটা সুবিধা আছে। তাহলে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন 3 নম্বরে 3 হচ্ছে tan থিটা, tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে টেরা লম্বা ভূত, মানে যে ভূতগুলো দেখতে, এখানে যে কবরে যে ভূত আছে ভূতগুলো দেখতে কেমন, ভূতগুলো দেখতে হচ্ছে টেরা লম্বা ভূত। তাহলে এখানে tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখন দেখো আমি কিন্তু লম্ব বাই অতিভুজ লিখছি, কিন্তু অতিভুজ বাই লম্ব এখানে লিখি নাই। ভূমি বাই অতিভুজ লিখছি কিন্তু অতিভুজ বাই ভূমি লিখি নাই। লম্ব বাই ভূমি লিখছি কিন্তু ভূমি বাই লম্ব লিখি নাই। তাহলে বাকি তিনটা এখানে লিখে দেব। 4 নাম্বার tan আর cot একটা উল্টা, তাহলে cot সমান হচ্ছে ভূমি বাই লম্ব। এটা মনে রাখা লাগবে না, কারণ এটা জানলে তো এটা উল্টাই দিলে হবে, ভূমি উপরে লম্ব নিচে উঠাইলে হবে। আর 5 নম্বরে আছে হলো এই যে cos থিটার উল্টা, তাহলে এটা হলো sec থিটা। তাহলে অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে যাবে। 6 নম্বরে আছে sin থিটা, না sin থিটার উল্টা মানে cosec থিটা। তাহলে অতিভুজ উপরে তোমার লম্ব নিচে। তাহলে খেয়াল করো আমি কিন্তু সব সংক্ষিপ্ত রূপ বলে দিচ্ছি, আমি বারবার বলতেছি। এখানে তোমরা অবশ্যই এই ক্রমটা উল্টাপাল্টা করবে না, তাহলে তোমার সূত্র মুখস্থ রাখতে অনেক সুবিধা হবে। sin cos tan cot sec cosec এই ক্রম চেঞ্জ করা যাবে না, ক্রমগুলো চেঞ্জ করা মানে সিরিয়াল চেঞ্জ করা যাবে না। এটা যদি তুমি সিরিয়াল চেঞ্জ না করো তাহলে আমি যেভাবে লিখে দেব এটা বুঝতে সুবিধা হবে, এটা মুখস্থ রাখতেও সুবিধা হবে। এখন এগুলা গেল বেসিক জিনিস, এগুলো হচ্ছে ত্রিকোণমিতির একদম বেসিক। tan cot কি, sec কি, cosec কি বা tan cos কি, sin কি, এগুলো কি, এগুলো মানে একদম বেসিক জিনিস। এগুলোর কোনো প্রমাণ নাই যে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, কেউ যদি বলো যে প্রমাণ করে যে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটার কোনো প্রমাণ হয় না, কারণ বেসিক জিনিসের কোনো প্রমাণ হয় না। এটা তোমাকে মেনে নিতে হবে, এটা বিশ্বাস করে নিয়েই বাকি অঙ্ক করতে হবে। যেহেতু এটার কোনো প্রমাণ হয় না, কিন্তু এইগুলা দিয়ে অন্য সবগুলো প্রমাণ করা যায়। এইগুলা দিয়ে অন্য সব সূত্র বা যে কোনো অঙ্ক এগুলা দিয়ে প্রমাণ করতে পারবা। এজন্য এটার প্রমাণ খুঁজতে যাবে না, এটা প্রমাণ পাওয়া যাবে না, এটা প্রমাণ করতেও পারবে না। এখন 7 নম্বর এগুলো হচ্ছে বেসিক সূত্র গেল। এবার আমি খেয়াল করো, আমি বলি আমি প্রথমে কিন্তু বলছি যে sin এবং cosec একটা বিপরীত উল্টা, মানে sin লম্ব বাই অতিভুজ আর cosec হলো অতিভুজ বাই লম্ব। আচ্ছা একটা জিনিস মনে করো যে a বাই b আর b বাই a, এটা যে এটা উল্টা, এটা তো দেখাই যাচ্ছে এখানে লব হর হয়ে গেছে আর লব হয়ে গেছে এখানে যে। তাহলে এই দুটো যদি গুণ করি b b কাটা a কাটা তাহলে কি আসবে 1 আসবে না? তার মানে এটার গুণাত্মক বিপরীত এটা, দুটার গুণফল 1। সব সময় দুটো জিনিসের দুটো যদি গুণাত্মক বিপরীত হয় তাহলে একটা সাথে আরেকটা গুণ করলে 1 হয়। তাহলে এই ক্ষেত্রে sin এবং cosec গুণ করলে কি পাওয়া যাবে? sin থিটা এবং cosec থিটা এই দুটোর গুণফল 1 হবে। কারণ কি তুমি দেখো এটার পাশে এটা গুণ আকারে লিখো, দুটো গুণ আকারে লম্ব কেটে যাবে, অতিভুজ কেটে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এখানে আরো দুটো মান পাওয়া যায়, সেটা হলো sin থিটা সমান হলো cosec কে ডানে পাঠাইলে গুণ আছে ভাগ হয়ে যাবে cosec থিটা। আর আমি যদি cosec কে বামে রেখে cosec থিটা কে বামে রেখে sin কে ডানে পাঠাই তাহলে 1/sin থিটা। এখানে তিনটা গেল, দেখো আমি sin এবং cosec দিয়ে যাবো তিনটা বের করছি। তুমি ইচ্ছা করলে cos cot দিয়ে তিনটা বের করতে পারবা না, সরি তুমি ইচ্ছা দেখো আমি sin এবং cosec দিয়ে যেরকম তিনটা বের করছি, তুমি ইচ্ছা করলে cos sec দিয়ে তিনটা বের করতে পারবে, tan cot দিয়ে তিনটা বের করতে পারবে। ওই তিনটা তোমরা নিজেরাই নিজ দায়িত্বে বের করে নেবে। এখন তাহলে পাশে লিখি 8 নাম্বার cos sec সমান 1
থিটা সমান 1 বাই sec থিটা 1 বাই sec থিটা sec থিটা সমান হলো sec বামে রাখলাম cos ডানে দিলে 1 বাই cos থিটা 9 নম্বর হলো tan থিটা ইনটু cot থিটা সমান 1 কারণ এই দুটো উল্টা একটা একটা তাহলে tan থিটা সমান হলো 1 বাই cot থিটা আর cot থিটা হলো 1 বাই tan থিটা 10 নাম্বার tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এখানে একটা জিনিস খেয়াল করো tan সমান sin বাই cos কেন হলো tan হচ্ছে টেরা লম্ব বাই ভূমি এটাকে tan লেখা যায় মানে বাম পাশে লম্ব বাই ভূমি আছে ডান পাশে কি sin বাই cos আছে sin কে cos দিয়ে ভাগ করো এটাকে এটা দিয়ে ভাগ করো দেখো তো কি পাওয়া যায় অতিভুজ কেটে যাবে দেখবা ভাগ আকার লিখে গুণ আকার লিখলে অতিভুজ কেটে যাবে উপরে থাকবে লম্ব নিচে থাকবে ভূমি তার মানে sin কে cos দিয়ে ভাগ দিলেও লম্ব বাই ভূমি পাওয়া যায় এখানে যারা বুঝতে যদি সমস্যা হয় দেখো লম্ব বাই অতিভুজ ইনটু আগে ভাগ আকারে লিখে ভাগ ভূমি বাই অতিভুজ এখন ভাগ থাকলে গুণ আকারে লিখলে কি হয় লম্ব নিচে অতিভুজ তাহলে অতিভুজ উপরে ভূমি নিচে গেল অতিভুজ কাটা লম্ব বাই ভূমি থাকলে না লম্ব বাই ভূমি তো থাকে তাহলে এই জন্য আমি tan সমান sin বাই cos লিখছি আর tan আর cot এর মধ্যে সম্পর্ক কি ছিল উল্টা তাহলে tan এটা হলে cot উল্টায় যাবে cos যাবে উপরে sin যাবে নিচে তাহলে এবার হচ্ছে তোমার এখানে 12 নাম্বার দেখো এখানে আমি যে সূত্রগুলো লিখছি এখানে কিন্তু কোনো স্কয়ারের ব্যবহার মানে বর্গের ব্যবহার করি নাই কোনো স্কয়ার ব্যবহার করি নাই এখন এক্ষেত্রে আমরা এখানে স্কয়ার দেব যেহেতু সমকোণ ত্রিভুজ AOB সমকোণ ত্রিভুজ নিয়ে হিসাবটা হচ্ছে সব এখানে তাহলে এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য থাকবে না এমন ঘটনা ঘটে না খুব কম ঘটে তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা কিছু সূত্র প্রতিপাদন করতে পারবো তাহলে এখানে আমি যে সন্নিহিতভাবে এগুলো একটু মুছে দিই কারণ এটা বেশি হয়ে যাবে না সেগুলো আমরা ব্যবহার করবো না কোথাও আর দেখবা যে জেনারেল ম্যাথের মধ্যে এটুকু নাই শুধু এখানে হিসাব করতেছে আমরা এটুকু মুছে দিলাম তাহলে তোমার বুঝতে সুবিধা হবে 12 নম্বর দেখো এখানে এই ছয়টা অনুপাত বেসিক দেখো আমি যেগুলো লিখতেছি সব বেসিক থেকে সূত্রগুলো লিখতেছি এই বেসিক ছয়টা জিনিস থেকে তাহলে বেসিক ছয়টা জিনিসের মধ্যে দেখো কারো হর সমান যেমন sin এর হর আর cos এর হর সমান tan এর হর এবং তোমার sec এর হর সমান এটা ভূমি আবার cot এবং cosec এর হর সমান লম্ব এটা লম্ব তাহলে এই যে যাদের হর সমান এদের নিয়ে সূত্র হয় আর এদের নিয়ে সূত্র লেখার আগে এখানে তোমাদের একটা জিনিস শিখাইনি সেটা হলো sin থিটা এখানে এই দুটো কিন্তু sin এর সাথে থিটা গুণ আকারে না এটা মনে রাখবা sin এর সাথে থিটা গুণ আকারে না অনেকে চিন্তা করতে পারে এটা গুণ আকারে যেমন a আর b পরস্পর গুণ আকারে বোঝায় কিন্তু বড় হাতের ab দিলে আমি যদি এখানে ab দেই তাহলে a আর b গুণ আকারে বোঝায় না এখানে বোঝাচ্ছে a থেকে b পর্যন্ত দূরত্ব বুঝছো এটা দিয়ে a থেকে b পর্যন্ত দূরত্ব বোঝায় তখন এই দুটো এটার স্কয়ার যদি থাকে এটা যদি হোল স্কয়ার থাকে তাহলে আমরা লিখি কি ab স্কয়ার এটাই লিখি কিন্তু এটা যদি স্কয়ার থাকে তাহলে আমরা লিখি a স্কয়ার b স্কয়ার কারণ এটা গুণ আকারে বিধায় এটা লেখা যায় কিন্তু যেহেতু এখানে এটা গুণ আকারে না তাহলে যদি হোল স্কয়ার থাকে কোথাও তাহলে তুমি মনে রাখবা এটার পরিবর্তে এইভাবে লিখতে হয় শুধু স্কয়ার থাকলে না মোট কথা যদি পাওয়ার n থাকে মানে n এর জায়গায় যে কোনো কিছু হতে পারে তাহলে এটার পরিবর্তে আসবে হলো sin n এটার পর থিটা মানে n এর পাওয়ার n থাকে sin এর পাওয়ার n ইনটু থিটা এভাবে হবে কিউব থাকলে কিউব 4 থাকলে 4 এভাবে আসবে আর কি তাহলে এখানে এই sin এবং cos দিয়ে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হলো কিভাবে sin মানে কি sin লম্ব বাই অতিভুজ
তাহলে sin যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে sin এর স্কয়ার মানে বললাম না এটা sin স্কয়ার থিটা মানে sin থিটা হোল স্কয়ার তাহলে এর উপর স্কয়ার আছে প্লাস cos কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ এটার উপর স্কয়ার আছে তাহলে লম্ব স্কয়ার অতিভুজের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে অতিভুজের স্কয়ার আচ্ছা দুইটার হর সমান লসাগু করলে তো তাহলে এটা আসবে আর উপরে থাকবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন লম্ব আর ভূমি লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ করলে কি হয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে কি এটা স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার তার মানে এই দুইটার স্কয়ারের পরিবর্তে অতিভুজের স্কয়ার আবার লেখা যায় তাহলে উপরে অতিভুজের স্কয়ার নিচে অতিভুজের স্কয়ার কাটা গেলে কি হবে 1 হবে তাহলে এই জন্যই দেখো আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখছি এটা সূত্র অনুসারে এখন একই ভাবে বাকি যে সূত্রগুলো এখানে লিখবো ওগুলো এইভাবে প্রমাণ করা যায় সবগুলো প্রমাণ করা যাবে এখন তোমরা বাসায় এটা প্রমাণ করার চেষ্টা করো আমি ওগুলো আর প্রমাণ করে দেব না সূত্রগুলো শুধু লিখে দেব এখানে আমি sin স্কয়ার কে বামে রাখি cos কে ডানে নিয়ে যাই তাহলে 1 cos স্কয়ার থিটা আবার cos স্কয়ার কে যদি বামে রাখি এখানে যে cos স্কয়ার কে যদি বামে রাখি sin স্কয়ার কে ডানে নিয়ে যাই তাহলে 1 sin স্কয়ার থিটা তাহলে এখানে গেল তিনটা সূত্র এবার আছে হলো 13 নম্বর cos অতিভুজ আছে হর আর tan এর মানে cos এর তো হিসাব করে ফেলছি tan এর অতিভুজ আছে হর আছে ভূমি এখানে দেখো 13 নম্বরে tan এর ক্ষেত্রে হর ভূমি sec এর ক্ষেত্রে হর ভূমি তাহলে sec এবং tan দিয়ে একটা সূত্র হবে সেটা হলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 তাহলে এটা থেকে আমি sec স্কয়ার কে বামে রাখলে tan কে ডানে নিলে 1 প্লাস tan স্কয়ার হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয় এখন আমি 1 কে এই যে 1টাকে যদি আমি বামে নিয়ে এসে করি tan কে ডানে রাখি তাহলে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে একটু ঘুরে লিখি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1 14 নম্বর এগুলো সূত্রের প্রমাণ এটার মতো করে সূত্রের প্রমাণ করতে হবে সবগুলো একই পদ্ধতিতে মানে তোমরা নিজে করো তাহলে বাকি থাকলো কি cot এবং cosec cot এর ভূমি হর লম্ব এটা হর লম্ব তাহলে এখানে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 তাহলে cosec স্কয়ার থিটা সমান আসবে 1 প্লাস cot স্কয়ার থিটা তাহলে cot স্কয়ার কে উপাশে রেখে 1 কে বামে আসলে cosec স্কয়ার মাইনাস 1 তাহলে শেষ পর্যন্ত দাঁড়াবে cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1 তাহলে এখানে মন দেখো সূত্র লিখছি অনেকগুলা কিন্তু মুখস্থ করতে হবে মূলত এই ছয়টা ক্রম অনুসারে ছয়টা মুখস্থ রাখলে এই তিনটা এবং এই তিনটা এটা মুখস্থ করা লাগবে না কারণ ওই যে একটা বিপরীত কোনটা বিপরীত এটা প্রথমটা শেষটা গুণফল তারপর বাকি দুটো ব্যবহার করছি দ্বিতীয়টার একটা গুণফল ফার্স্ট করে একটা করে নিয়ে যাওয়ার একটা ব্যবহার করছি আমরা এই দুটোর গুণফল ধরে করছি আবার tan মনে রাখলে cot tan এর উল্টা এটা উল্টে দিলে হয় আর sin স্কয়ার cos স্কয়ার এটা মনে রাখলে বাকি দুটো পাওয়া যায় এটা মনে রাখলে বাকি দুটো পাওয়া যায় আর এটা তুমি মনে রাখতে পারলে বাকি দুটো পাবা এখন এই ত্রিকোণমিতি 9.1 তোমরা যদি সমাধান করতে চাও তাহলে এইগুলো একদম মুখস্থ রাখার কোনো বিকল্প নাই একদম পরবর্তী অংশ বা পরবর্তী অনুশীলনীর সমাধান যদি কেউ দেখতে চাও তাহলে এটা অবশ্যই মুখস্থ করে নিতে এটা পুরোটা অবশ্যই মুখস্থ করে নিতে তারপর দেখবা তাহলে দেখবা যে একবারে ক্লিয়ার হয়ে যাবে আর তুমি যদি এটা দেখেই পড়াটা দেখো তাহলে সূত্র তোমার মুখস্থ থাকবে না তোমার বুঝতে সমস্যা হবে এখন এই সূত্রগুলোর বাইরে কোনো সূত্র এখানে আসবে না এগুলো ব্যবহার লাগবেও না এগুলো জানলে যথেষ্ট তাহলে তোমাদের কাজ হবে সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে পরবর্তী অংশ দেখা